সব ধর্মমতের মানুষকে নিয়ে শান্তিপূর্ণ দেশ গড়বে বিএনপি। ষড়যন্ত্রকারীদের রুখে দেওয়ার আহ্বান তারেক রহমানের। ধানের শীষ জয়ী হলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি। অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান। বিডিআর নাম পুনর্বহালের পরিকল্পনা। ধর্মের নামে বিভক্তি হতে দেবে না জামায়াত। ক্ষমতায় গেলে চাঁদা ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় আমিরের। অর্থ লোপাটকারীদের শান্তিতে থাকতে না দেয়ার হুঁশিয়ারি। নির্বাচনের বাকি 4 দিন, শেষ সময়ে প্রচারণা তুঙ্গে। পাড়া মহল্লা গ্রামগঞ্জ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। ভোটারের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এবং স্মরণীয় হয়ে থাকবে এবারের নির্বাচন, আশা প্রধান উপদেষ্টার। ভোটের প্রস্তুতিতে সন্তুষ্ট সরকার। পর্যবেক্ষক সংস্থা পাশাকে কার্ড দেয় স্থগিত। প্রেস উইংয়ের ব্রিফিং। প্রবাসের সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। ক্ষমতায় গেলে সব ধর্মমতের মানুষকে নিয়ে শান্তিপূর্ণ দেশ করবে বিএনপি। ধর্ম নয়, যোগ্যতার মাপকাঠিতে মিলবে কর্ম। উত্তরের 3 জুলাই নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আরও বলেন, ধানের শীষ জয়ী হলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা সহ ব্যাপক কর্মসংস্থান তৈরি করা হবে। এ সময় ভোটারদের ভয় দেখানো দলের ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। নুরুল আলম নয়নের ছবিতে হাসান ওয়ালির প্রতিবেদন। দুঃসময়ে দলের হাল ধরে রাখা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁওয়ে তারেক রহমান। 22 বছর পর নির্বাচনী জনসভায় অংশ নিতে উত্তরের এই জনপদে বিএনপি চেয়ারম্যান। একটি প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছে। বেলা 11:15টায় জনসভা স্থলে আসেন তারেক রহমান। তখন বিস্তৃত জেলা স্কুল মাঠ আর ঈদগাহ লোকে লোকারণ্য। ধানের শীষের স্লোগানে উত্তাল পুরো এলাকা। বক্তব্যের শুরুতেই উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে নানা পরিকল্পনা তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান। পঞ্চগড় এবং ঠাকুরগাঁয় যে চিনি কল আছে, যে রেশম কারখানা আছে, পঞ্চগড়ে যে চা শিল্প আছে, এই শিল্পগুলোকে আবার আমরা গড়ে তুলতে চাই। যেখানে যেখানে প্রয়োজন আমরা কৃষকদের উপযোগী করে হিমাগার তৈরি করতে চাই। এবারে শুধু জনপ্রতিনিধি নয়, বরং দেশ পুনর্গঠনের নির্বাচন মন্তব্য করে তারেক রহমান বলেন, ক্ষমতায় এলে যোগ্যতা বিবেচনায় কর্ম নিশ্চিত করবে বিএনপি। যে যার যোগ্যতার ভিত্তিতে, যে যার মেধার ভিত্তিতে সামনের দিকে এগিয়ে যাবে। ধর্ম দিয়ে কোনো বিচার করা হবে না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী আসনে দাঁড়িয়ে উত্তরবঙ্গের উন্নয়নের রূপরেখা দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার ধানের শীষে ভোট চাইলেন তিনি। এরপর নীলফামারীর জনসভায় তারেক রহমান অভিযোগ করেন, একটি দল ভোটারদের ভয় দেখাচ্ছে, তাদেরকে রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। তারা দেশ স্বাধীনের পর থেকে, দেশ স্বাধীনের আগে থেকে বিভিন্ন সময় তারা বিভিন্ন রূপ ধারণ করেছে। এই রূপ ধারণকারী, বহু রূপ ধারণকারী তারা আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা মা বোনদেরকে গিয়ে বিভ্রান্ত করছে। ভিন্ন ধর্মের মানুষ যারা আছেন তাদেরকে গিয়ে বিভিন্নভাবে হুমকি ধমকি দিচ্ছে। আমরা সকল ধর্মের ভাই বোনেরা ঐক্যবদ্ধভাবে এই 12 তারিখের নির্বাচনে যারা ষড়যন্ত্র করবে তাদেরকে আমরা দাঁত ভাঙা জবাব দেবো ইনশাআল্লাহ। যত দ্রুত সম্ভব এই তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনার কাজ শুরু করা। পরে মা বেগম খালেদা জিয়ার গ্রামের বাড়ি দিনাজপুরে জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান। এলাকার নাতি হিসেবে ভোট চান তারেক রহমান। বহু বছর পরে আলহামদুলিল্লাহ আল্লাহর আমাদের নানি বাড়িতে এসে আমি খুব ভালো আছি। নাতি দিয়ে আসলো, কিছু তো খাওয়াইলেন না আপনারা, এটা কেমন ভালো কথা হইলো? নাতি যে আসছে, নাতিকে কিছু দিতে হবে না? কি দিবে নানি বাড়ির লোক? হ্যাঁ, ভোট দেবেন। কিসে ভোট দেবেন? ধানের শীষে। বক্তব্যে জনগণের অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। প্রত্যাশিত বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয়, আমাদেরকে দেশের বিরুদ্ধে, জনগণের অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আমাদেরকে সতর্ক এবং সজাগ থাকতে হবে। উত্তরের 3টি জেলায় জনসভায় ধানের শীষকে জয়ী করতে প্রার্থীদের পরিচয় করিয়ে দেন বিএনপি চেয়ারম্যান। নির্বাচিত হলে পরে তাদের দায়িত্ব হবে 24 ঘন্টা। হাসান ওয়ালি, সময় সংবাদ। এই এলাকাকে দেখে রাখা।
ক্ষমতায় গেলে সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার হতে দেবে না বিএনপি। বাহিনীর মর্যাদা ও গৌরব বিষয়ে সদস্যদেরই সজাগ থাকতে হবে। শনিবার রাতে রাজধানীর একটি হোটেলে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও পিলখানায় শহীদ সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময়ে তারেক রহমান আরও বলেন, বিডিআর নাম পুনর্বহাল করা হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নানামুখী প্রচারণার অংশ হিসেবে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং পিলখানায় শহীদ সদস্যদের পরিবারের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে বিএনপি চেয়ারম্যানের সামনে বিগত সময়ে নানা নিপীড়নের কথা তুলে ধরেন অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও শহীদ পরিবারের সদস্যরা। পরিকল্পিতভাবে সশস্ত্র বাহিনীকে দুর্বল করার চেষ্টা করা হয়েছে। বিডিআর হত্যাকাণ্ডে একদিনে আমরা হারিয়েছি আমাদের শ্রেষ্ঠ সন্তানদের। আমরা চাই এই সামরিক বাহিনী আর কখনো ব্যক্তিগত দলীয় প্রয়োজনে খুন, গুম বা কোনো মানবতা বিরোধী কাজে সম্পৃক্ত হবে না। সেনাবাহিনী নিয়ে নিজের স্মৃতি তুলে ধরে তারেক রহমান বলেন, রাজনৈতিক স্বার্থে সেনাবাহিনীকে ব্যবহার করতে দেবে না বিএনপি। জনগণের রায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হলে সেনাবাহিনীকে অবশ্যই কোনোভাবেই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না। বিডিআর নাম পুনর্বহালের পাশাপাশি পিলখানা হত্যাযজ্ঞ দিন বিশেষভাবে পালনের পরিকল্পনার কথা জানান বিএনপি চেয়ারম্যান। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিডিআর এর নাম পুনর্বহাল করতে চাই আমরা। বিডিআর পিলখানা সেনা হত্যাযজ্ঞের দিবসটিকে শহীদ সেনা দিবস অথবা সেনা হত্যাযজ্ঞ দিবস অথবা জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করার পরিকল্পনা আমাদের। তারেক রহমান বলেন, সশস্ত্র বাহিনীর ওয়ান র্যাঙ্ক ওয়ান পে দাবি বিএনপির ইশতেহারেই অন্তর্ভুক্ত, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শিগগিরই বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া হবে। সেনাবাহিনীর গৌরব। মুস্তারিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনে জয়ী হলে বিএনপি এককভাবে সরকার গঠন করবে বলে জানিয়েছেন তারেক রহমান। শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকার দেন বিএনপি চেয়ারম্যান। নির্বাচনের পর জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়ে তারেক রহমান বলেন, জামায়াতকে সরকারে নয় বরং ভালো বিরোধী দল হিসেবে দেখতে চান তিনি। সরকার গঠনের মতো আসনে জয় পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী বলেও জানান তারেক রহমান। শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকার দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় জামাতের সঙ্গে ঐক্য সরকারের সম্ভাবনার বিষয়ে প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারম্যান প্রশ্ন তোলেন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর সঙ্গে সরকার গড়লে বিরোধী দল কে হবে। সাক্ষাৎকারে তিনি আরও বলেন, বিএনপি এককভাবেই সরকার গঠনে সক্ষম হবে। জামাতকে সরকারে নয় বরং ভালো বিরোধী দল হিসেবে দেখতে চান তিনি। সরকার গঠনের জন্য পর্যাপ্ত সংখ্যক আসন পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী বলেও জানান তারেক রহমান। How can I form a government with the political opponent, then who will be in the opposition? A government needs opposition to balance the whole thing, needs a good opposition. I think, I don't know what will be their seat number, but if they are in the opposition, I hope to have them as a good opposition. রয়টার্স জানায়, এই নির্বাচন হচ্ছে ভিন্ন বাস্তবতায়। আওয়ামী লীগ নির্বাচনের বাইরে, নেতৃত্ব ছত্রভঙ্গ। দীর্ঘদিনের বিএনপি আওয়ামী লীগ দ্বৈরথ ভেঙে এখন মূল লড়াই বিএনপি বনাম জামাত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। 2001 থেকে 6 সালে একসঙ্গে সরকার চালালেও এবার সেই সমীকরণে ফিরতে নারাজ তারেক রহমান। দলের মহাসচিব মির্জা ফখরুলও আগেই বলেছেন, জামাত বিএনপি নেতৃত্বাধীন সরকারে থাকবে না। এমনকি পররাষ্ট্রনীতিতে বড় কোনো একমুখী ঝুঁকির ইঙ্গিত দেননি বিএনপি চেয়ারম্যান। ভারতের সঙ্গে টানাপোড়েন, চীনের বাড়তি আগ্রহ নিয়ে তিনি বলেন, বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে যে বা যারা উপযুক্ত প্রস্তাব দেবে তাদের সঙ্গেই বন্ধুত্ব হবে, কোনো নির্দিষ্ট দেশের সঙ্গে নয়। অর্থনীতি ও কর্মসংস্থানকেই অগ্রাধিকার দিচ্ছেন তিনি। এছাড়া শেখ হাসিনার পরিবার রাজনীতিতে ফিরতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, যদি জনগণ কাউকে গ্রহণ করে, মানুষ যদি তাদের স্বাগত জানায়, তাহলে রাজনীতি করার অধিকার সবারই আছে। If someone is accepted by the people, if people welcomes them, anyone is allowed to, anyone is has the right to do politics. রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন, নিরাপদ পরিবেশ না হওয়া পর্যন্ত তারা বাংলাদেশে থাকতে পারবে, তবে লক্ষ্য থাকবে প্রত্যাবাসন। Created, people can have a better life. নাদিম মারজান, সময় সংবাদ। ধর্মের নামে বিভক্তি হতে দেবে না জামায়াত, মেধার ভিত্তিতে কাজ পাবে সবাই।
আগামীর বাংলাদেশ হবে চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত। সিলেট বিভাগের 3 জেলায় নির্বাচনী জনসভায় কথা বলেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে গণভোটে হ্যাকে জয়ী করার তাগিদ দেন জামায়াত আমির। হবিগঞ্জ নিউফিল্ড মাঠে জামায়াতের নির্বাচনী জনসভা। সকাল থেকেই লোকারণ্য পুরো মাঠ। শনিবার সকাল 11টার পরে আকাশপথে হবিগঞ্জে আসেন ডাক্তার শফিকুর রহমান। জনসভায় অংশ নিয়ে প্রতিশ্রুতি দেন এ অঞ্চলের মৎস্য, বনজ ও খনিজ সম্পদ রক্ষা এবং সুষম ব্যবহারের। রাজনীতি আমাদের পেশা নয়, রাজনীতিকে আমরা কর্তব্য হিসাবে নিয়েছি। এই বাংলাদেশে দেখতে চাই না যে এই বাংলাদেশের চাঁদার জ্বালায় সমস্ত মানুষ অতিষ্ঠ। যদি বাংলাদেশের কোথাও কোনো দুর্বৃত্ত এই অপকর্ম করে, আমি আপনাদেরকে আহ্বান জানাবো, ওকে আপনারা সমুচিত শিক্ষা দেবেন। বক্তব্যে জামায়াত আমির বলেন, রাজনীতি যাদের পেশা তারাই চাঁদাবাজিতে যুক্ত। ক্ষমতায় গেলে জনগণের তহবিল ব্যক্তিগত খাতে খরচ না করার প্রতিশ্রুতি দেন। নির্বাচনে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। নিরপেক্ষ অবাধ নির্বাচনের জন্য জনগণের যেমন দায়িত্ব আছে, রাষ্ট্রীয় কর্মকর্তা কর্মচারীদেরও সেই দায়িত্ব আছে। আমরা দোয়া করি তারা কোনো দলের নয়, ব্যক্তির নয়, তারা সেদিন হবে 18 কোটি মানুষের। ডাক্তার শফিকুর রহমান বলেন, ধর্মের নামে বিভক্তি চায় না জামায়াত। মেধার ভিত্তিতে কাজ পাবেন সব ধর্মের মানুষ। 4টা ধর্মের মানুষ এখানে যুগ যুগ ধরে আমরা বসবাস করে আসছি। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সব ধর্মের বিভক্তিকে ঘৃণা করি আর বাংলাদেশকে আর বিভক্ত করতে দেব না। যে কোনো ধর্মের মানুষ তার মেধা এবং যোগ্যতার ভিত্তিতে সে তার উপযুক্ত কাজ পাবে। ধর্মীয় পরিচয় কাউকে আর বঞ্চিত করার কোনো সুযোগ থাকবে না। আচার অনুষ্ঠান যেটা আছে তাদের মতো করে মন ভরে করবে, তা অবশ্যই আমরা নিশ্চিত করব। পরে মৌলভীবাজারের কুলাউড়ায় জনসভায় যোগ দিয়ে জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে চাঁদা ও দুর্নীতিমুক্ত দেশ গড়ে তোলা হবে। আমরা নতুন বাংলাদেশ চাই। এই 12 তারিখ দায়িত্বশীল একটা ভোট আর বাংলাদেশের 300 আসন বা সিট, আমরা যুবকদের প্রত্যাশার বাংলাদেশ করতে চাই। পরে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় অংশ নেন জামায়াত আমির। বলেন, ক্ষমতায় গেলে জনগণের অর্থ লোপাটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না। 54 বছরে দেশের টাকা লুটপাট হয়েছে সকল আমলে। কেউ ফিরিস্তা ছিলেন না, বুকে হাত দিয়ে বলতে পারবেন না আমরা ফিরিস্তা ছিলাম। কেউ করেছেন কম, কেউ করেছেন বেশি। জনগণের এই টাকা যারা চুরি করেছে, আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিলে আমরা ওদেরকে শান্তিতে থাকতে দেব না। এসব জনসভায় গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচারণা চালান ডাক্তার শফিকুর রহমান। সিলেটের জনসভার মাধ্যমে জামায়াত আমিরের ঢাকার বাইরে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক পর্দা নামলো আজ। দেশব্যাপী তিনি বিভিন্ন জায়গায় কর্মসূচি পালন করে জনগণকে মূলত ন্যায় এবং ইনসাফের পক্ষে রায় দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। এখন দেখার বিষয় আগামী 12 ফেব্রুয়ারি কি সিদ্ধান্ত নেয় জনগণ। শফিক মুন্সি, সময় সংবাদ। ভোটের আগে শেষ ছুটির দিনে জমজমাট প্রচারণায় প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন দাঁড়ে দাঁড়ে। কিছু প্রার্থীকে চক্রান্ত করে ভোটে জিতিয়ে দেওয়ার অভিযোগ বিএনপির। আর দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত দেশ গড়ার কথা বলছেন 11 দলীয় ঐক্যের প্রার্থীরা। সরকারি ছুটির দিনে জমজমাট নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সকালে ঢাকা 17 আসনে তারেক রহমানের পক্ষে জনসংযোগ করেন দলটির প্রচার বিভাগের প্রধান আমানুল্লাহ আমান। বলেন, ক্ষমতায় গেলে এই আসনকে চাঁদাবাজ মাদকমুক্ত হিসেবে গড়ে তুলবেন তারেক রহমান। অন্যদিকে পল্লবী এলাকায় প্রচারণা চালান ঢাকা 16 আসনের প্রার্থী আমিনুল হক। ভোটের মাঠে জামাত প্রার্থীর বিরুদ্ধে টাকা ছড়ানোর অভিযোগ তোলেন তিনি। তবে ঢাকা 10 আসনে নির্বাচনী পরিবেশে সন্তুষ্ট বিএনপি প্রার্থী রবিউল ইসলাম রবি। এছাড়া সূত্রাপুর থানার ওসির অপসারণ চেয়ে ইসিতে অভিযোগ দিয়েছেন ঢাকা 6 আসনের বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। সূত্রাপুর থানার যিনি ওসি সাহেব আছেন, ওনাকে জানানোর পরেও তিনি প্রবেশ করেননি এবং তিনি একটা উইন্ডো স্পেস করে দিয়েছেন, যেই সময়টির মধ্যে ধারণা করা হচ্ছে লাঠিসোঁটার বাইরেও আগ্নেয়াস্ত্র সেখান থেকে বহন করে বের করে নিয়ে যাওয়া হয়েছে। এই করাইল বস্তিকে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে তাদের জন্য উন্নত জীবনযাত্রার মান উন্নয়নের জন্য তিনি কাজ করবেন। ভোট হচ্ছে আপনাদের আমানত, এটা ইমানি দায়িত্ব আপনাদের রক্ষা করা। টাকার বিনিময়ে
ভোট বিক্রি করবেন না। ঢাকা 10 আসনে এখনো পর্যন্ত বিএনপির নেতাকর্মী অথবা অন্য দলের নেতাকর্মীও বলবো কেউ সীমা লঙ্ঘন করেনি। একটা সৌহার্দ্যতা বজায় রেখে এখানে নির্বাচন প্রচার প্রচারণা চলছে। কিছু প্রার্থীকে চক্রান্ত করে ভোটে জেতানোর পরিকল্পনা হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা 8 আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। ভুয়া ফলাফল নিয়ে কোনোভাবেই সংসদে যাওয়ার সুযোগ নেই বলেও হুঁশিয়ারি দেন তিনি। ঊর্ধ্বতন মহলের দুর্বলতা আছে, তাদেরকে তারা পাশ করাবেই। পক্ষান্তরে ওই জায়গায় হয়তো বিএনপি ক্যান্ডিডেট ফেল করে দেবে। কিছু কিছু দলের জন্য এই দুর্বলতা কাজ করতেছে। রাজধানীর মালিবাগে গণসংযোগ করেন ঢাকা 8 আসনে 11 দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। 12 ফেব্রুয়ারি যে কোনো মূল্যে নির্বাচন হতেই হবে বলে মন্তব্য করেন তিনি। অন্যদিকে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সবাইকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান ঢাকা 14 আসনের জামাত প্রার্থী ব্যারিস্টার আরমান। নির্বাচনে 11 দলীয় জোটের ভূমিধস বিজয় হবে বলেও আশাবাদ তার। এই জুলাই সনদের আক্ষরিক বাস্তবায়ন আমরা চাই, তাহলে ইনশাআল্লাহ 12 ফেব্রুয়ারি ঢাকা 14 আসনে দাঁড়িপাল্লাকে এক ভূমিধস বিজয় অর্জন করতে হবে। অনেকে আন্দোলনে এসে সাবোটেজ করে হলো ইলেকশনকে পিছানোরও একটা চেষ্টা করতেছে। আমরা সবাইকে আহ্বান জানাবো, বাংলাদেশে 12 ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ ইলেকশন হবে যে কোনো মূল্যে। ঢাকা 9 আসনে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। নির্বাচনে জয়ী হলে নাগরিক সুবিধা নিশ্চিতে কাজ করার অঙ্গীকার করেন তিনি। ঢাকা 9 আসন থেকেই প্রমাণ করতে কোটি কোটি টাকা ছাড়া নির্বাচন করা যায়, ব্যক্তিগত সম্পর্ক এবং যোগাযোগ আস্থার উপর ভর করেই নির্বাচন জেতা যায়। বিভিন্ন আসনে রাজনৈতিক দলের প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীরা গণসংযোগ চালিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। পাল্টাপাল্টি অভিযোগের সরগরম শেষ সময়ের প্রচারণা। ভোটারদের কাছে টানতে মরিয়া প্রার্থীরা। যতবার গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে ততবারই বিএনপি রক্ষা করেছে বলে দাবি দলটির প্রার্থীদের। আর দাঁড়িপাল্লার গণজোয়ার দেখে বিএনপি হুমকি ধামকি দিচ্ছে বলে অভিযোগ জামায়াতের। দরজায় করা নাড়ছে ভোট, দম ফেলার ফুরসত নেই। শেষ মুহূর্তে ভোটারদের টানতে কোমর বেঁধে নেমেছেন তারা। চষে বেড়াচ্ছেন পাড়া মহল্লা, অলিগলি, করা নাড়ছেন প্রতিটি দরজায়। শনিবার বিকেলে চট্টগ্রাম 2 ফটিকছড়ি আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের সমর্থনে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি জিতলে দেশের মানুষ ভালো থাকবে। যশোর 3 আসনের বিএনপির প্রার্থী অনিন্দ্র ইসলাম অমিত সদর উপজেলার চাচড়া ইউনিয়নের প্রচারণা চালিয়েছেন। ফরিদপুর 4 আসনে বিএনপির প্রার্থী সদরপুর উপজেলার সদর বাজারে প্রচারণা চালান। এই সময় তিনি অভিযোগ করেন, সাবেক এমপি নিক্সন চৌধুরী বিদেশে বসে এলাকায় তার লোকজন দিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন। সর্বজনীন ওনার যে বাড়ি, যে সংসদ, সেখানে নিক্সন চৌধুরীর স্টাফ, পিএস এবং তারই ঘনিষ্ঠ লোকরা ওখানে বসে বসে নানান ধরনের ছক তৈরি করছে। বাংলাদেশের মানুষ তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে চায়। কোন বিদেশি শক্তি বাংলাদেশকে পরিচালনা করার কোনো সুযোগ নাই। যতবার গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে ততবারই বিএনপি গণতন্ত্র রক্ষা করেছে বলে মন্তব্য করেছে কক্সবাজার 1 আসনে বিএনপি প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। চকরিয়া নির্বাচনী পথসভায় একথা বলেন তিনি। এদিকে একই আসনে জামায়াতের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক চকরিয়ায় ভোটারদের দ্বারে দ্বারে যান। জনগণ এখন একটা পরিবর্তন চাই, দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ চাই। এই দেশ একটি মেধা নির্ভর, জ্ঞান নির্ভর, প্রযুক্তি নির্ভর বাংলাদেশ হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। এদিকে যশোরে নির্বাচনী পথসভায় কুমিল্লা 4 আসনের প্রার্থী এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ মন্তব্য করেন, দেশের একটি পক্ষ আবারও ভারতের দালালি ও গোলামি করার প্রস্তুতি নিচ্ছে। পঞ্চগড়ের আটাউরি উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের প্রচারণা চালান 11 দলীয় জোটের প্রার্থী সার্জিস আলম। আমরা তো জানি ভোটলার পর উমরাসের আগের রূপটা ফিরে যাবে। নেতা উপরে হায়ের পক্ষে অবস্থান নেয়, কিন্তু কর্মীরা গোপনে নায়ের পক্ষে অবস্থান নিচ্ছে। নির্বাচনের প্রচারণার পাশাপাশি গণভোটের পক্ষেও প্রচারণা চালান প্রার্থীরা। তানজিল হাসনাত, সময় সংবাদ। এবার ঢাকা 17 আসনে তারেক রহমানের পক্ষে ভোট চাইলেন মেয়ে ব্যারিস্টার জয়মা রহমান। গুলশানের রাস্তায় ঘুরে মানুষের দুয়ারে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চান তিনি। এতে সাধারণ মানুষের সাড়াও পেয়েছেন বেশ। এদিকে মহাখালীতে বিনামূল্যে বই বিতরণ ও মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেছেন ডাক্তার জুবাইদা রহমান।
রাস্তায় ঘুরে মানুষের দুয়ারে গিয়ে বাবার পক্ষে ভোট চাইছেন মেয়ে। সাধারণ মানুষ ও ভোটাররা সাড়াও দিচ্ছেন বেশ। কেউ ছবি তুলছেন, কেউ আবার কুশল বিনিময় করছেন তারেক কন্যা জাইমা রহমানের সঙ্গে। বাবা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা 17 আসনের ভোটারদের দুয়ারে গিয়ে সমর্থন চাইছেন তিনি। শনিবার সকালে গুলশানের পুলিশ প্লাজা এলাকা থেকে লিফলেট হাতে বাবার জন্য প্রচারণা চালান কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন দাদি মরহুমা বেগম খালেদা জিয়ার পাশে থাকা সহকারী ফাতেমা বেগম। এদিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান শনিবার সকালে রাজধানীর মহাখালীতে বিনামূল্যে বই বিতরণ ও মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। বই তুলে দেন কোমলমতি শিশুদের হাতে। মেডিকেল ক্যাম্প ঘুরে খোঁজ খবর নেন বিনামূল্যে চিকিৎসা নিতে আসা রোগীদের। তারেক পত্নী ডক্টর জুবাইদা রহমান ও তাদের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান দেশে ফেরার পর নানা সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন ধারাবাহিকভাবে। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর পায়তারা করছে এমন অভিযোগ করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। শনিবার দুপুরে রাজধানীর গুলশানের সংবাদ সম্মেলনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ইসি এবং অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এদিকে ভোটে মুক্তিযুদ্ধ বিরোধীদের বয়কটের আহ্বান জানান জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জামায়াতে ইসলামের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। সংগঠনটির সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত বলেন, 1971 সালে শুধু পাকিস্তানিরা নয়, আত্মসমর্পণ করেছিল আল বদর, আল শামস বাহিনীও। আগামী 12 ফেব্রুয়ারি সুষ্ঠু ভোটের মাধ্যমে বিএনপির সরকার গঠন করবে বলে আশা প্রকাশ করেন নেতারা। যেই জামাত তারপরে 9 মাস আমাদের বিরুদ্ধে যুদ্ধ করলো, আমাদের মা বোনদের হত্যা করলো, ধর্ষণ করলো, পাকিস্তানিদের হাতে তুলে দিল, এই জামাতের বিরুদ্ধে, জামাতের অপপ্রচারের বিরুদ্ধে, মওদুদির এই সমস্ত ভুল ব্যাখ্যার বিরুদ্ধে আমরা কথা বলবো। এদিকে দুপুরে রাজধানীর গুলশানে দলীয় নির্বাচন পরিচালনা অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর পায়তারা করছে। এ সময় সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে কমিশনের প্রতি আহ্বান জানান তিনি। পরিতাপের সঙ্গে লক্ষ্য করছি যে সেই রাজনৈতিক দলটি পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন জায়গায়। লক্ষ্মীপুরে সেই দলের নেতাদের দ্বারা ভোটের সিল তৈরির ঘটনা তারই প্রমাণ। জাল ভোট দেওয়ার উদ্দেশ্যে বিপুল সংখ্যক বোরখা এবং নিকাব প্রস্তুত করা হচ্ছে। অতএব একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড প্রয়োজন, সেটি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমরা নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকারের প্রতি আবারও আহ্বান জানাচ্ছি। বিএনপি চেয়ারম্যান ঘোষিত দলীয় ইশতেহার বিগত দিনে ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোকে গড়ে তোলার ইশতেহার বলেও জানান দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। ইনশাআল্লাহ একটি ন্যায়ভিত্তিক। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। গণভোটে হ্যাঁ জয়লাভ করলেও বিএনপি ক্ষমতায় গেলে জুলাই সনদ বাস্তবায়ন করবে না বলে মন্তব্য করেছেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শনিবার রাতে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে মন্তব্য করেন তিনি। মানুষ তো ভোটের আগে একরকম বলে, নির্বাচনে জয়ী হয়ে আসার পরে পল্টি নেই। আপনারা তো নির্বাচনের আগেই এক ধরনের জনগণের সাথে প্রতারণা করার প্রক্রিয়া আমরা দেখলাম। বিএনপির ইশতেহারে আমরা দেখলাম যে উচ্চ কক্ষ গঠনের যে প্রক্রিয়া, ভোটের সংখ্যানুপাতিক হারে হওয়ার কথা, সেটা এখন আসনের সংখ্যানুপাতিক হারে ওনারা বলছেন। আসন্ন নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা নিয়ে সন্তোষ জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, স্মরণীয় হয়ে থাকবে এবারের ভোট। এদিকে এক ব্যক্তি নির্ভর পাশা নামে পর্যবেক্ষক সংস্থা নিয়ে অভিযোগ ওঠায় তাদেরকে কার্ড দিয়ে স্থগিত করেছে ইসি। শনিবার রাতে সংবাদ সম্মেলনে সব কথা জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অনুষ্ঠিত হয় সরকারের উচ্চ পর্যায়ের সভা। পরে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সভার বিষয়ে জানান সাংবাদিকদের। তিনি জানান, নির্বাচনের প্রস্তুতিতে সরকার সন্তুষ্ট বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এবারের ভোট স্মরণীয় হয়ে থাকবে বলেও প্রত্যাশার কথা জানিয়েছেন তিনি। চিফ অ্যাডভাইজার তার বক্তৃতার প্রথমেই সন্তুষ্টি প্রকাশ করেছেন যেইভাবে ক্যাম্পেইনটা চলছে। তিনি বলেছেন সারা দেশে
উৎসাহ, উদ্দীপনা, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনের প্রচারণা চলছে। উনি বলছেন কেউ কারো বিরুদ্ধে ত্রুটি, কটু কথা কেউ বলছেন না, কোনো অভদ্র আচরণও হচ্ছে না। উনি বলছেন এখন পর্যন্ত প্রস্তুতি পর্ব খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে, আমরা সন্তুষ্ট, উই আর ভেরি হ্যাপি। উনি বলেছেন আমাদের জন্য এখন চ্যালেঞ্জ হচ্ছে টু মেক ইট পারফেক্ট। উনি আশা করছেন এটা সেফ হবে। আমি আশা করি এই ভোট ইতিহাসের স্মরণীয় হয়ে থাকবে। এক ব্যক্তি নির্ভর পাশা নামে যে পর্যবেক্ষক সংস্থাটির ব্যাপারে অভিযোগ উঠেছে, তাদের পর্যবেক্ষক কার্ড দেওয়া হবে না বলে কমিশনের সিদ্ধান্তের কথা জানিয়েছে প্রেস উইং। পাশা নামে একটা এনজিও, তারা 10,000 নির্বাচনী পর্যবেক্ষক নিয়োগ করবে এটা বলেছিল। ইলেকশন কমিশন থেকে তাদের বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। খোঁজখবর নিয়ে তাদের সক্ষমতা সম্পর্কে ইলেকশন কমিশন নিশ্চিত হতে পারেনি, এই জন্য তাদেরকে পর্যবেক্ষক কার্ড বিতরণ করা স্থগিত করা হয়েছে। এবং তবে এখন পর্যন্ত তাদের ব্যাপারে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি এবং তাদের ব্যাপারে অনুসন্ধান অব্যাহত রয়েছে। নির্বাচনে সার্বিক নিরাপত্তায় সেনা, পুলিশ সহ বিভিন্ন বাহিনীর প্রায় 9 লাখ সদস্য কাজ করবে বলে ব্রিফিংয়ে জানানো হয়। এর মধ্যে 1 লাখ সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্য এরই মধ্যে মাঠে কাজ শুরু করেছেন। সারা দেশের আইন শৃঙ্খলা সংক্রান্ত তথ্য পেতে নির্বাচন সুরক্ষা অ্যাপ চালুর কথাও জানানো হয়েছে ব্রিফিংয়ে। অ্যাপের মাধ্যমে খুব দ্রুত বিভিন্ন সিকিউরিটি ফোর্সের কাছে বার্তা চলে যাবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। 4 দফা দাবি না মানায় কাল থেকে আবারও অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদ। শনিবার দুপুরে নগরীর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ঘোষণা দেন শ্রমিক নেতারা। এ সময় বহির্নোঙরের কার্যক্রম বন্ধ রাখা হবে বলে জানানো হয়। শ্রমিক নেতারা আরও জানান, বৃহস্পতিবার নৌ উপদেষ্টার আশ্বাসের পরিপ্রেক্ষিতে 2 দিন কর্মবিরতি স্থগিত রাখা হয়। তবে এখনও শ্রমিকদের দাবি বাস্তবায়নের কোনো উদ্যোগ না নেওয়ায় রোববার সকাল থেকে আবারও অনির্দিষ্টকালের ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানের পদত্যাগ সহ বিভিন্ন দাবিও তুলে ধরা হয়। অর্থনীতি ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিয়ে বিএনপি নির্বাচনী ইশতেহার ইতিবাচক। তবে পরিকল্পনা বাস্তবায়নে অর্থের যোগান কিভাবে হবে সেটিও জানানোর পরামর্শ অর্থনীতিবিদদের। মেধাভিত্তিক জাতি গঠন ও কর্মসংস্থান বাড়াতে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের তাগিদ তাদের। এই নারীদেরকে সামাজিক এবং অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত করে, শুধু শিক্ষা আছে, শিক্ষার সাথে সাথে যদি আমরা তাদেরকে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত করতে পারি, সামাজিকভাবে প্রতিষ্ঠিত করতে পারি, আমরা একটি শক্তিশালী সমাজ গঠন করতে পারবো, যেই সমাজে নারী শিক্ষার সম্প্রসারণের পাশাপাশি তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত করার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বিএনপি। কক্ষ প্রবর্তন করতে চাই। ক্ষমতায়নে এগিয়ে নিতে পরিবারের নারী সদস্যের নামে দেয়া হবে ফ্যামিলি কার্ডও। স্নাতকোত্তর পর্যন্ত বিনা খরচে মিলবে শিক্ষার সুযোগ। সামাজিক সুরক্ষা খাতের অপচয় দুর্নীতি বন্ধ করতে স্পষ্ট উদ্যোগের পাশাপাশি সরকারের এই ব্যয় মেটাতে অর্থের সংস্থান কিভাবে হবে তাও জনগণের সামনে তুলে ধরার পরামর্শ দিচ্ছেন এই অর্থনীতিবিদ। নারী যিনি সদস্য, পরিবারের প্রধান যিনি নারী সদস্য, ওনার নামটা ফ্যামিলি কার্ডে থাকবে, যেটা আমাদের দীর্ঘদিনের চাওয়াও ছিল। 2,500 টাকা প্রতি মাসে দেবেন, আপনি সমপরিমাণের দ্রব্য কিনে পৌঁছে দেবেন। ফাইন্যান্সিং কোত্থেকে আসবে? এটা কি সোশ্যাল সেফটি নেটের বাইরে? দেশে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতের পাশাপাশি বিনিয়োগ বাড়িয়ে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর যে প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি, তা বাস্তবে রূপ দেয়া কঠিন হলেও উন্নয়নের পথে হাঁটতে এর বিকল্প দেখছেন না অর্থনীতিবিদরা। নারীদের শুধু পার্টিসিপেশনই বাড়াবে না, উৎপাদনশীলতাও বাড়াবে। শুধু নারীদের না, সারা লেবার ফোর্সের উৎপাদনশীলতা বাড়বে। কিন্তু এটা রিসোর্সটা আসবে কোথায়? আপনার রাজস্বটা আছে, আপনাকে রাজস্ব বাড়াতে হবে। সো এই রাজস্ব যে বাড়াবার যে কতগুলো উদ্যোগ, মৌলিক কতগুলি সংস্কার সেখানে লাগবে। বিশ্লেষকরা বলছেন, বরাবরই জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতের গুরুত্ব দেওয়ার কথা বলা হলেও বরাদ্দ থাকে কমই। এবার যদি ইশতেহারে দেয়া কথা রাখে ক্ষমতায় আসা রাজনৈতিক দল, তাহলে সহজ হবে মেধাভিত্তিক জাতি গঠন। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে প্রথমবার তৈরি হয়েছে তথ্যচিত্র। সবার আগে হাসিমুখ নামের তথ্যচিত্রটি নির্মাণ করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব জুবায়ের বাবু। চিরচেনা তারেক রহমানের মানবিক গুণাবলীর বহিঃপ্রকাশ ঘটেছে এই তথ্যচিত্রে। শনিবার সন্ধ্যায় রাজধানীর স্টার সিনেপ্লেক্সের একটি শাখায় হলে হয়ে গেল তথ্যচিত্রটির প্রিমিয়ার শো। এটি দেখে কেউ বিস্মিত হয়েছেন, কেউ হয়েছেন আবেগতাড়িত। তারেক রহমানের জীবন কখনো সরল রৈখিক ছিল না। নানা পর্যায়ে এসেছে নানা বাঁক। প্রতিবারই তিনি ঘুরে দাঁড়িয়েছেন দারুণ শক্তিমত্তা নিয়ে, হয়ে উঠেছেন জনগণের আরও কাছের একজন। কিন্তু এতদিন সবাই রাজনীতির মঞ্চের তারেক রহমানকে দেখেছেন, এবার দেশবাসী তাকে জানবেন এক ভিন্ন আঙ্গিকে। তারেক রহমানকে নিয়ে প্রথমবারের মতো নির্মিত হয়েছে একটি তথ্যচিত্র। সবার আগে হাসিমুখ নামের এই তথ্যচিত্রটি নির্মাণ করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব জুবায়ের বাবু। শনিবার সন্ধ্যায় রাজধানীর স্টার সিনেপ্লেক্সের একটি শাখায় হয়ে গেল সবার আগে হাসিমুখের প্রিমিয়ার শো। ছায়াটা না থাকলে তো অসহায় লাগে। তারেক রহমান কিভাবে বছরের পর বছর অতি গোপনে মানুষের পাশে থেকেছেন, আর্তপীড়িতদের সেবা করে গেছেন, তার বেশ কিছু খণ্ডচিত্র দেখা যায় সবার আগে হাসিমুখে। তথ্যচিত্রটি শুধু মানব সেবার মধ্যে সীমাবদ্ধ থাকেনি। একজন নেতা অবলা পশুর কষ্টেও কতটা বেদনাকাতর হয়ে পড়েন সেদিকেও আলো ফেলা হয়েছে। প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলেন এর নির্মাতা, রাজনৈতিক অঙ্গনের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শোবিজ অঙ্গনের পরিচিত মুখ। ছবিটি দেখে কেউ বিস্মিত হয়েছেন, কেউ হয়েছেন আবেগতাড়িত। সে কথাই উঠে এসেছে তাদের বয়ানে। অন্যান্য রাজনৈতিক দলে দেখবেন যে যখনই কোনো কিছু করেন বা কোনো হেল্প করেন, সেটাকে খুব রাজনৈতিক ব্যানারের নিচে করেন, নাম দিয়ে করেন। এই যে এটা কিন্তু ইসলামেরও একটি কথা যে আপনি যখন কাউকে সাহায্য করবেন সেটি যাতে সামনে না আসে। আপনারা দেখেছেন কিভাবে মানুষের কল্যাণের জন্য তিনি আত্মনিবেদিত। কোনো প্রচারণার জন্য, কোনো প্রশংসার জন্য, এর দ্বারা জনগণের সমর্থন আদায়ের জন্য তিনি করেন নাই কিছু। তথ্যচিত্রটি নির্মাণের পেছনের ভাবনা, পরিকল্পনা ও প্রস্তুতির কথা জানালেন নির্মাতা জুবায়ের বাবু। নির্মাতা হিসেবে আমরা তো সবসময় আসলে হিডেন গল্পগুলো খোঁজার চেষ্টা করি। তো আমরা জানতাম যে একজন ব্যক্তি তারেক রহমান কতটা মানবিক এবং উনি এমনভাবে মানুষের পাশে দাঁড়ান, নীরবে নিভৃতে, অনেকটা অদৃশ্য ছায়ার মতো। কিন্তু প্রথম চ্যালেঞ্জটা হলো উনি তো আসলে বলতে চান না বিষয়গুলো। তো সেই জায়গাটা থেকে ওনাকে রাজি করানো জায়গাটিতে এটি একটা বড় চ্যালেঞ্জ ছিল। এতদিন নানা বাধার মুখে পড়েও তারেক রহমান মানবিক মনের চমৎকার দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাই তিনি সামগ্রিক দেশের দায়ভার পেলে এ ধরনের কাজ আরও বৃহৎ পরিসরে করার মাধ্যমে সমাজে এক ধরনের ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবেন বলেই আশাবাদ সংশ্লিষ্ট সবার। মাসিদ রণ, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এগিয়ে আছেন বলে উঠে এসেছে গবেষণাধর্মী প্রতিষ্ঠান সোচ্চারের জরিপে। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে এক অনুষ্ঠানে জরিপের ফলাফল প্রকাশ করা হয়। 2241 জন ভোটারের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে তা বিশ্লেষণ করে এই প্রতিবেদন প্রকাশ করে প্রতিষ্ঠানটি। উচ্চ পর্যায়ের রাজনৈতিক নেতৃত্ব যে আসনগুলোতে আছে সেখানে তাদের অবস্থানও বিশ্লেষণ করেছে সোচ্চার। সেখানে দেখা যায় ঢাকা 17 আসনে বিজয়ী হতে পারেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জরিপ মতে আসনটিতে 35% ভোট তারেক রহমান ও 27.4% ভোট জামায়াতের প্রার্থী ডাক্তার খালেদুজ্জামানের পাওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকা 15 আসনে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের বিজয়ী হওয়ার সম্ভাবনা উঠে এসেছে জরিপে। সেখানে 39.5% ভোট ডাক্তার শফিকুর রহমান ও বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম মিল্টন 30% ভোট পেতে পারেন বলে জানানো হয়েছে। এছাড়াও ঢাকা 11 আসনে নাহিদ ইসলাম ও ঢাকা 13 আসনে ববি হাজ্জাজ এগিয়ে আছেন বলেও জানায় সোচ্চার। আমরা ওভারঅল যে ফাইন্ডিংসটা পেয়েছি, এখানে আমরা দেখেছি যে কে প্রধানমন্ত্রী হতে পারে বলে মনে করেন এবছর নির্বাচনে। এখানে 42% বলেছেন জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারেন, 35% বলেছেন ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হতে পারেন, এখানে 16% বলেছেন যে আমরা জানি না। জাতীয় নির্বাচন উপলক্ষে আগামী 11 ও 12 ফেব্রুয়ারি ঢাকা সহ দেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। শনিবার এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে সংগঠনটি। জানায় 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী 11 ও 12 ফেব্রুয়ারি ঢাকা সহ দেশের সব দোকান, বাণিজ্য বিতান এবং শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
4 দফা দাবি না মানায় কাল থেকে আবারও অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদ। শনিবার দুপুরে নগরীর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ঘোষণা দেন শ্রমিক নেতারা। এ সময় বহির্নোঙরের কার্যক্রম বন্ধ রাখা হবে বলে জানানো হয়। শ্রমিক নেতারা আরও জানান, বৃহস্পতিবার নৌ উপদেষ্টার আশ্বাসের পরিপ্রেক্ষিতে 2 দিন কর্মবিরতি স্থগিত রাখা হয়। তবে এখনও শ্রমিকদের দাবি বাস্তবায়নের কোনো উদ্যোগ না নেওয়ায় রোববার সকাল থেকে আবারও অনির্দিষ্টকালের ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানের পদত্যাগ সহ বিভিন্ন দাবিও তুলে ধরা হয়। 27 দিন লড়াইয়ের পর মৃত্যুর কাছে হার মানতে হলো টেকনাফের শিশু হুজাইফাকে। মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত শিশুটি ভর্তি ছিল নিউরোসায়েন্স হাসপাতালে। সন্তানকে হারিয়ে পাগল প্রায় বাবা মা। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত গত 11 জানুয়ারি সকালে বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে আরকান আর্মির ছোড়া গুলিতে আহত হয় টেকনাফের হোয়াইকং এলাকার 9 বছরের শিশু হুজাইফা। সেদিন সন্ধ্যায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়, রাখা হয় লাইফ সাপোর্টে। চিকিৎসকরা জানিয়েছিলেন গুলিটি হুজাইফার মস্তিষ্কে প্রবেশ করেছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 27 দিন পর শনিবার সকালে তার মৃত্যু হয়। এদিকে হুজাইফার মৃত্যুর খবরে পাগল প্রায় বাবা জসিম। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। হুজাইফা টেকনাফ উপজেলার হোয়াইকং ইউনিয়নের তেসিব্রিজ গ্রামের বাসিন্দা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। লক্ষ্মীপুরে নিখোঁজের 3 দিন পর সেফটি ট্যাঙ্ক থেকে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে নারীসহ 3 জনকে। পুলিশ জানায়, শনিবার রাতে রায়পুর উপজেলার রায়বাড়ির সেফটি ট্যাঙ্ক থেকে 1.5 বছরের ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে খেলাধুলা করতে গিয়ে নিখোঁজ হয় কানিজ ফাতেমা। তবে শিশুটির মা জান্নাতুল ফেরদৌসের দাবি, প্রতিবেশী তোফায়েল আহমেদ জমি নিয়ে বিরোধের জেরে শিশুটিকে হত্যা করেছে। এ ঘটনায় তোফায়েল আহমেদ, ফিরোজা বেগম ও নিশু আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। সাংবাদিক ও টেলিভিশন আলোচক জাকারিয়া কাজলের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার দুপুরে জাকারিয়া কাজলের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় জাতীয় প্রেস ক্লাবে। জানাজায় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের নেতারাও তার দীর্ঘদিনের সহযোদ্ধারা। প্রেস ক্লাব থেকে জাকারিয়া কাজলের মরদেহ নেওয়া হয় ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গণে। দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন জাকারিয়া কাজল। শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে মারা যান এই সিনিয়র সাংবাদিক। একটি খালি ছাদ, একটি ফসলের মাঠ, এই হোক আমাদের অঙ্গীকার প্রতিপাদ্যে অনুষ্ঠিত হলো সবুজের ছোঁয়ায় বাংলাদেশে শিক্ষি ও শিক্ষাই অনুষ্ঠানের 9ম পর্ব। ইট কাঠের নাগরিক সভ্যতায় দ্রুতই হারিয়ে যাচ্ছে সবুজ। শহরের ছাদ বাগানকে উৎসাহিত করতে এই অনুষ্ঠানের আয়োজন করে সবুজের ছোঁয়ায় বাংলাদেশ। রাজধানীর রামপুরায় গ্রুপের কর্ণধার আলমগীর শিকদার ছাদ বাগানীদের নানা নির্দেশনা দেন। মাটি প্রস্তুত, সার ব্যবস্থা, রোগবালাই, নিরাপদ সবজি চাষ বিষয়ে প্রশিক্ষণ দেন বিশেষজ্ঞরা। এবারও বাগানীদের মৌসুমী বীজ এবং বিভিন্ন ফল ও ফুলের গাছ উপহার দেওয়া হয়। দেশের বাইরের খবর, কুয়েতে ট্রাফিক আইনে কঠোর নীতি গ্রহণের ফলে সিট বেল্ট ব্যবহারের হার শতভাগে পৌঁছেছে। একই সঙ্গে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় আনা হচ্ছে কড়াকড়ি। সড়ক দুর্ঘটনা কমাতে নতুন নিয়মে বাধ্যতামূলক প্রশিক্ষণ ও আধুনিক ড্রাইভিং একাডেমি চালুর ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। কুয়েত থেকে বিস্তারিত জানাচ্ছেন মঈন সুমন। সড়ক দুর্ঘটনা কমাতে আন্তর্জাতিক মানের ট্রাফিক নিরাপত্তা নিশ্চিতে ড্রাইভিং লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে কঠোর নীতি গ্রহণ করেছে কুয়েত সরকার। এখন থেকে লাইসেন্স পেতে হলে সকল আবেদনকারীকে বাধ্যতামূলক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করতে হবে এবং কঠিন ড্রাইভিং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ট্রাফিক বিভাগ জানিয়েছে, পার্কিং কিংবা সীমিত দক্ষতার উপর ভিত্তি করে লাইসেন্স দেওয়ার সুযোগ আর থাকবে না। আবেদনকারীদের সম্পূর্ণভাবে ট্রাফিক আইন, সড়ক চিহ্ন ও নিরাপদ গাড়ি চালানোর কৌশল আয়ত্ত করতে হবে। নতুন নীতিমালা অনুযায়ী কুয়েতে বসবাসরত আবেদনকারীদের জন্য ন্যূনতম 20 ঘন্টা প্রশিক্ষণ এবং বিদেশ থেকে আগত বা নতুন চালকদের জন্য ন্যূনতম 40 ঘন্টা প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। পরীক্ষায় ফেল করলে নিতে হবে অতিরিক্ত প্রশিক্ষণ।
কর্তৃপক্ষ জানিয়েছে ট্রাফিক সংক্রান্ত সব সেবা ধাপে ধাপে ডিজিটাল পদ্ধতিতে রূপান্তর করা হবে। এতে লাইসেন্স আবেদন, পরীক্ষা ও নবায়ন আরো স্বচ্ছ ও দ্রুত হবে। সরকারের কঠোর উদ্যোগের ফলে ইতিমধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমেছে। দ্রুত 4টি আধুনিক ড্রাইভিং প্রশিক্ষণ একাডেমি চালু করা হবে। এই একাডেমিগুলোতে কুয়েতি নাগরিক ও প্রবাসী উভয়ের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। কোনো রকম একটু ড্রাইভিং করতে পারলে লাইসেন্স পাওয়া যেত, কিন্তু আমরা কুয়েতের আইন কানুন তেমন জানতাম না। এই কারণে রাস্তাঘাটে অনেক সময় আমরা আইন লঙ্ঘন করতাম, অনেক জরিমানা খাইতাম। লাইসেন্স নিতে হলে এদেশের আইন কানুন সম্পর্কে জানতে হবে, সম্পূর্ণ জেনে তারপরে লাইসেন্স নিতে হবে, না নিলে অনেক ফাইন হইতে পারে। কুয়েতে ট্রাফিক আইন কঠোর করার ফলে যেমন দুর্ঘটনা কমেছে, তেমনি বাড়ছে মানুষের সচেতনতা। নতুন নিয়ম বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতে কুয়েত একটি নিরাপদ পরিবহন ব্যবস্থার দৃষ্টান্ত স্থাপন করবে, তেমনি সড়কের শৃঙ্খলা আরো শক্তিশালী হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। মালয়েশিয়ার কুয়ালালামপুরে কাজ করার সময় ক্রেন উল্টে চাপা পড়ে 32 বছর বয়সী এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার স্থানীয় সময় রাতে জালানপেরাক এলাকায় একটি সাইনবোর্ড মেরামতের সময় এই দুর্ঘটনা ঘটে। এ সময় রিমোট কন্ট্রোলের সাহায্যে ক্রেনটি চালাচ্ছিলেন ওই বাংলাদেশি শ্রমিক। পুলিশ জানায়, ফুটপাতের পাশে ধাক্কা লেগে ক্রেনটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই শ্রমিকের ওপর পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সড়ক পরিবহন আইনে ঘটনার তদন্ত শুরু হয়েছে। সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানের কাজের বৈধ পারমিট ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুর্ঘটনার সঠিক কারণ জানার চেষ্টা চলছে। তীব্র তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে জাপানের উত্তর পশ্চিমাঞ্চলের জনজীবন। গেল মাসে শুরু হওয়া তুষারপাতে এ পর্যন্ত 45 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত 5 শতাধিক। তুষারপাতের কারণে ব্যাহত হচ্ছে যোগাযোগ। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই রোববার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোটকেন্দ্রের নিরাপত্তা ও ভোটারদের যাতায়াত নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। জাপান থেকে শাকিল মাহমুদের রিপোর্টে বিস্তারিত। সাদা বরফের চাদরে ঢাকা পড়েছে জাপানের উত্তর পশ্চিমাঞ্চল। গত 20 জানুয়ারি থেকে শুরু হওয়া টানা তুষারপাতে স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সির তথ্য মতে তুষারজনিত নানা দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন, আহত প্রায় 5 শতাধিক। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে নিগাতা প্রিফেকচারে। সেখানে এখন পর্যন্ত বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত প্রায় 200। টানা ভারী তুষারপাতের কারণে অনেক এলাকায় অ্যাম্বুলেন্স ও দমকল বাহিনীর চলাচল ব্যাহত হচ্ছে। কিছু পাহাড়ি ও গ্রামীণ অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট এবং বিশুদ্ধ পানি সরবরাহ সমস্যা দেখা দিয়েছে। আওমরি শহর ও হোক্কাইদোর ওয়াক্কানে এলাকাতেও বরফে ঢেকে গেছে রাস্তাঘাট। মহাসড়কে শত শত গাড়ি ও ট্রাক আটকে পড়েছে। কোথাও কোথাও তুষারের কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় যানবাহন চালানো অসম্ভব হয়ে পড়েছে। বিমান ও ফেরি চলাচলেও বিলম্ব ও বাতিলের ঘটনা ঘটছে। এতে স্থবির হয়ে পড়েছে গোটা যোগাযোগ ব্যবস্থা। আবহাওয়া অফিস জানিয়েছে, সপ্তাহ শেষে উপকূলীয় ও পাহাড়ি এলাকায় তুষার ধসের ঝুঁকি আরও বাড়তে পারে। বাসিন্দাদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলতে, যানবাহন চালানোর সময় শীতকালীন টায়ার ও চেইন ব্যবহার করতে এবং তুষার পরিষ্কারের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। প্রাকৃতিক এই বিপর্যয়ের মধ্যেই রোববার জাপানে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে। খারাপ আবহাওয়ায় ভোটারদের উপস্থিতি নিয়ে শঙ্কা থাকলেও কর্তৃপক্ষ জানিয়েছে, ভোট কেন্দ্রের নিরাপত্তা ও যাতায়াত নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। জাপানের টোকিও থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ। খেলার খবর শুরুতেই ক্রিকেট প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ঘাম ছড়ানো জয়ে টি-20 বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত ক্রিকেট দল। 29 রানের জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে সূর্যকুমারের ব্যাটিং নৈপুণ্যে 9 উইকেট হারিয়ে 161 রান করে টিম ইন্ডিয়া। লক্ষ্য তাড়া করতে নেমে 8 উইকেট হারিয়ে 132 রানে থামে যুক্তরাষ্ট্রের ইনিংস। ম্যাচ সেরা হয়েছেন অধিনায়ক সূর্যকুমার যাদব। বিশ্বকাপের আগে হওয়া নানা সমালোচনার মাঝেও মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচের আগে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান মুগ্ধ করেছে দর্শকদের।
কলকাতা বা কলম্বোতে যেখানে দর্শক খরায় আলোচনায় টি-20 বিশ্বকাপ, সেখানে মুম্বাইয়ে ভারত যুক্তরাষ্ট্র ম্যাচে কানায় কানায় পরিপূর্ণ ওয়াংখেড়ে স্টেডিয়াম। শুরুতেই জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান যা মন্ত্রমুগ্ধ করে রাখে দর্শকদের। ভারতের শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে যন্ত্রশিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা ভিন্ন মাত্রা যোগ করে উদ্বোধনী আয়োজনে। এরপরই মঞ্চ মাতাতে হাজির হন বাদশাহ ও নোরা ফাতেহি, নাচে গানে জমিয়ে তোলেন আয়োজন। সাংস্কৃতিক অনুষ্ঠানের পর ট্রফি নিয়ে জয়সার সঙ্গে মাঠে আসেন 2024 সালে ভারতকে বিশ্বকাপ উপহার দেয়া অধিনায়ক রোহিত শর্মা। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে শুরু হয় ম্যাচ। মুম্বাইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ছন্নছাড়া ছিল ভারতের। 0 রানে অভিষেক শর্মাকে বিদায় করে শুরুতেই ব্রেক থ্রু আনেন বিশ্বকাপের আগে ভিসা জটিলতায় পড়া আলী খান। নিজের ইনিংস বেশি দূর নিয়ে যেতে পারেননি আরেক ওপেনার ঈশান কিষান, থামেন 8 রানে। অলরাউন্ডার শ্যাডলি ভ্যান রীতিমতো তাণ্ডব চালান ভারতীয় শিবিরে। ব্যাক টু ব্যাক বিদায় করেন তিলক ভার্মা ও শিবাম দুবেকে। রিঙ্কু সিং ও হার্দিক পান্ডিয়া দুর্বল যুক্তরাষ্ট্রের বোলিংয়ের সামনেও ছিলেন অসহায়। এক পর্যায়ে ভারতের স্কোর ছিল 77 রানে 6 উইকেট। তবে দুঃসময়ে বুক চিতিয়ে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন সূর্যকুমার যাদব। ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিলে 49 বলে 84 রানের অপরাজিত ইনিংসে তার 49 বলে 84 রানের অপরাজিত ইনিংসে 9 উইকেট হারিয়ে 161 রান স্কোর বোর্ডে তোলে ভারত। অলরাউন্ডার শ্যাডলি ভ্যান নেন 4 উইকেট। জবাব দিতে নেমে যুক্তরাষ্ট্রের শুরুটাও প্রত্যাশিত হয়নি। বোলারদের মতো দাপট দেখাতে পারেননি ব্যাটাররা। আন্দ্রিয়াস গাউস, সাত্তেজ মুকামাল্লা ও মুনানক প্যাটেল 3 জনই বিদায় নেন শুরুতে। 13 রানে নেই 3 উইকেট। 34 রান করে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন মিলিন্দ কুমার। এছাড়া সঞ্জয় কৃষ্ণমূর্তি 37 ও শুভম রঞ্জনের ব্যাটেও আসে 37 রান। সিরাজ ও আর্শদীপের দুর্দান্ত বোলিংয়ে ব্যর্থ হয়েছেন বাকি ব্যাটসম্যানরা। আর তাতেই যুক্তরাষ্ট্র থামে 8 উইকেট হারিয়ে 132 রানে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ঘাম ঝরানো জয় বিশ্বকাপ ধরে রাখার অভিযান শুরু করে ভারত। পারভিন আক্তার, সময় সংবাদ। টি-20 বিশ্বকাপে ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচের অনিশ্চয়তা কাটাতে এবার কাজ শুরু করেছে আইসিসি। পাকিস্তানকে রাজি করাতে শ্রীলঙ্কায় পিসিবির কর্তাদের সঙ্গে বৈঠক করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। গুঞ্জন, পাকিস্তানকে বিশেষ প্রস্তাবও দিয়েছে আইসিসি, যেখানে পরবর্তী ইভেন্ট আয়োজনে সুবিধা দেওয়া হবে পাকিস্তানকে। সোমবার পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানাবে পিসিবি। টি-20 বিশ্বকাপের পর্দা উঠলেও শেষ হয়নি বিতর্ক। উদ্বোধনী ম্যাচে দর্শক খরা থেকে শুরু করে নানা ইস্যুতে প্রশ্নবিদ্ধ হচ্ছে এবারের বিশ্বকাপ আসর। বিশ্বকাপ শুরু হলেও এখনও কাটেনি ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে বিতর্ক। পাকিস্তানকে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি করাতে ব্যাকডোরে বৈঠকে বসে আইসিসির কর্তারা, এমনকি নিযুক্ত করা হয় মধ্যস্থতাকারীও। তবে তাতেও কাজ হয়নি। শেষ পর্যন্ত এর সমাধান খুঁজতে সরাসরি পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনায় বসেছে আইসিসি, এমন সংবাদ ভারতীয় গণমাধ্যমে। পারস্পরিক গ্রহণযোগ্য সমাধানের জন্য শ্রীলঙ্কায় পিসিবির সঙ্গে বৈঠকে বসেন আইসিসির সিইও। যদিও পাকিস্তানের সরকারের নির্দেশনাকে আমলে নেয়ার অনুরোধও জানায় পিসিবি। তবে শোনা যাচ্ছে পিসিবিকে শাস্তির সতর্কবার্তার পাশাপাশি একটি সম্মানজনক পথ খোঁজার চেষ্টা করছে আইসিসি, যেখানে ভবিষ্যৎ কোনো ইভেন্টে পাকিস্তানকে বাড়তি সুবিধা দেবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। গুঞ্জন শোনা যাচ্ছে আইসিসির প্রস্তাবে রাজি হয়েছে পাকিস্তান, তাই নির্ধারিত দিনেই অনুষ্ঠিত হতে পারে হাই ভোল্টেজ ম্যাচটি। তবে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে বিপদে বিশ্বকাপের সহ আয়োজক শ্রীলঙ্কা। বিশ্বকাপের শুরুর দিনে দর্শক খরার কারণে বিনামূল্যে ম্যাচ দেখার সুযোগ করে দেয় লঙ্কান ক্রিকেট বোর্ড। তবে ভারত পাকিস্তান ম্যাচ শেষ পর্যন্ত আয়োজন না হলে বড় আর্থিক ক্ষতির মুখে পড়বে শ্রীলঙ্কা। এ ম্যাচ না হলে টিকিট বিক্রি, স্পন্সরশিপ এবং পর্যটন খাত থেকে কোটি কোটি রাজস্ব হারাবে শ্রীলঙ্কা। তাই এই ম্যাচ খেলতে পিসিবিকে আনুষ্ঠানিকভাবে চিঠিও দিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। সঙ্গে লাহোর হামলার পর তাদের পাশে থাকার কথাও স্মরণ করিয়ে দেয় দেশটির ক্রিকেট বোর্ড। পিসিবি জানিয়েছে তারা পুনরায় পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনা করে 2 দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সব ধর্মমতের মানুষকে নিয়ে শান্তিপূর্ণ দেশ গড়বে বিএনপি। ষড়যন্ত্রকারীদের রুখে দেওয়ার আহ্বান তারেক রহমানের। ধানের শীষ জয়ী হলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। ধর্মের নামে বিভক্তি হতে দেবে না জামায়াত। ক্ষমতায় গেলে চাঁদা ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ করার প্রত্যয় আমিরের। অর্থ লোপাটকারীদের শান্তিতে থাকতে না দেওয়ার হুঁশিয়ারি।
এবং স্মরণীয় হয়ে থাকবে এবারের নির্বাচন, আশা প্রধান উপদেষ্টার। ভোটের প্রস্তুতিতে সন্তুষ্ট সরকার। পর্যবেক্ষক সংস্থা পাশাকে কার্ড দেয়া স্থগিত, প্রেস উইংয়ের ব্রিফিং। এই ছিল প্রবাসী সময়, সঙ্গেই থাকুন সময়ের।